আচ্ছা। Hello sir, Assalamu alaikum. Hope you are doing well. Myself Faria Tasnim. আমি সেকশন 12 থেকে গ্রুপ 4 থেকে বলছি। সো আমাদের প্রেজেন্টেশনের টপিকটা হচ্ছে বিফোর দ্য হাইস্ট কফি ইন্ডিজিনিয়াস নলেজ অ্যান্ড দ্য রাইজ অফ কলোনিয়াল বোটানি। তো এখন যদি কফির ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বলি, কফি ইজ মোর দ্যান আ ডেইলি এসেনশিয়াল, ইটস আ গ্লোবাল কালচারাল ফোর্স। দো ইটস এক্স্যাক্ট অরিজিনটা কোথা থেকে শুরু, এটার স্পেসিফিক্যালি কোথাও বলা না থাকলেও এটা বলা হয়ে থাকে এটা ইথিওপিয়া থেকে এটার জার্নি শুরু হয়ে থাকে। তো কফির যদি আমরা জার্নিটা শুরুর কথা বলি, এটা হচ্ছে কালদি অ্যান্ড ড্যান্সিং গোটস, একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা বলা হয় ইথিওপিয়ার থেকে অরিজিন হয়ে থাকে এটার। কালদি নামের একজন গোট হার্ডার থাকে, সে কফি ডিসকভার করে। সে নর্মালি হচ্ছে বের হয়, তখন তার গোটগুলোকে সে দেখে স্পেসিফিক একটা ট্রি থেকে হচ্ছে কিছু চেরি নামক ফল খাচ্ছিল, অ্যান্ড এটা খাওয়ার পর তারা খুব বেশি লাফালাফি করা শুরু করে অ্যান্ড এনার্জেটিক ফিল করে। তখন কালদি অনেকটা বেশি কিউরিয়াস হয়ে সেও তখন ট্রাই করে, অ্যান্ড ট্রাই করার পর সে দেখে যে ওই চেরি টাইপ খাবারটা খাওয়ার পর তারও খুব বেশি এনার্জেটিক লাগছিল। অ্যান্ড এরপর সে তার এই ব্যাপারটা নিয়ে লোকাল মঙ্কে যায়, সেখানে যে এটা নিয়ে কথা বলে, অ্যান্ড সেখান থেকে শুরু হয় কফির একটা অরিজিনেশন, অ্যান্ড সেখান থেকে এটা আরো বেশি গ্লোবালি ছড়িয়ে পড়ে। অ্যান্ড লোকাল মঙ্করা এটাকে বিভিন্নভাবে ভিউ করা ট্রাই করে, অ্যান্ড তখন হচ্ছে এটা শুরু হয় তার কফির যাত্রাটা। এরপর ইথিওপিয়া থেকে রেড সি ক্রস করে কফি চলে যায় ইয়েমেনে। ইয়েমেন থেকে অ্যাকচুয়ালি বলা যায় কফির এক্সপ্যান্ডটা কমপ্লিট ভাবে হয়। তো ইয়েমেনে যাওয়ার পর যেটা হয়, ইয়েমেন থেকে এটা 15th সেঞ্চুরিতে অ্যাকচুয়ালি কাল্টিভেট হয়, এরপর এটা ভিউ করা হয়, এবং এখান থেকে মোটামুটি বলা যায় এটা হচ্ছে কফির বার্থ প্লেস। তো ইয়েমেন থেকে ধীরে ধীরে কফির যাত্রা হয় হচ্ছে রেড সি, ইয়েমেন ক্রস করার পর এটা হচ্ছে মক্কা হয়ে, কায়রো হয়ে, ড্যামাস্কাস হয়ে, ইস্তানবুল হয়ে হচ্ছে পুরা ইসলামিক যে স্প্রেড হয়, ইসলামিক ইনফ্লুয়েন্স এটার মধ্যে খুব ভালোভাবে দেখা যায়। নর্মালি হচ্ছে সুফিজমের সাথে যারা কানেক্টেড বা সুফিরা যেটা করে, তারা হচ্ছে তাদের নাইট প্রেয়ার্স, চ্যান্টের সময় বা স্পিরিচুয়াল যে প্র্যাকটিস গুলা থাকে, সে সময় তারা এই কফিটা হচ্ছে খেত। এটা খেলে দেখা যেত তারা অনেক রাত পর্যন্ত জাগতে পারতো, তাদের এনার্জেটিক ফিল করতো। তো এভাবে সুফি মঞ্চদের মধ্যে এটা খুব বেশি পপুলার হয়ে যায়। এইখানে আরেকটা ব্যাপার যে ইসলামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে বলা যায় কফিটা আস্তে আস্তে যাত্রা শুরু করে। তো এরপর যেটা হয়, মুসলিম যে মার্চেন্টরা থাকে তারা হচ্ছে ইন্ডিয়ান ওশানের দিয়ে হচ্ছে এটা ট্রেডটা শুরু করে। আমরা ম্যাপটা দেখলে প্রথমে দেখতেছি যেখানে ইথিওপিয়া থেকে ইয়েমেন হয়ে এটা মিডল ইস্টার্নের দিকে গিয়েছে, অ্যান্ড মুসলিম ট্রেডার্স এর মাধ্যমে পরবর্তীতে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশানের মাধ্যমে ইউরোপ থেকে শুরু করে অন্যান্য জায়গায় এটা ট্রেডটা আরো ছড়িয়ে পড়ে। আর এই সময় আরেকটা ব্যাপার খুব বেশি প্রচলিত ছিল, সেটা হচ্ছে রাইজ অফ কফি হাউসেস। তো পাবলিক যে কফি হাউস গুলো ছিল, সেগুলো মোটামুটি হচ্ছে একটা হাব টাইপের হিসেবে কাজ করতো। সেখানে মানুষজন বলা যায় ইন্টেলেকচুয়াল পিপলরা যেত, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, মোটামুটি নলেজ শেয়ার করা, গ্যাদার করা, এগুলাই সেখানে হতো। তো এটা অনেকটা স্কুল অফ দ্য ওয়াইজ নামে পরিচিত ছিল। তো এরপরে ইন্ডিয়ান ওশান থেকে, এখান থেকে যে এটা গ্লোবালাইজেশন শুরু হলো, এরপর এটা যায় ইউরোপে। এখানে খুব বেশি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ইউরোপ জাস্ট কফিকে অ্যাডপ্ট করে এমন না, এখানে যাওয়ার পর কফির হচ্ছে ট্রান্সফরমেশন, অ্যান্ড এখন প্রেজেন্টে আমরা যে কফিটা দেখি, কফি কালচার বলে, কফির যে একটা টোটাল এক্সপ্যান্ড হয়েছে, এটা আসলে ইউরোপ থেকেই শুরু হয়, মানে মডার্নাইজটা হয় হচ্ছে ইউরোপ থেকে। তো ম্যাপে যেমন আমরা এখানে দেখতেছি এটার স্টার্টিং পয়েন্টটা, এরপর হচ্ছে আস্তে আস্তে করে এখানে যেমন একটা পিকচারে আছে 7th সেঞ্চুরিতে কিভাবে কেমন ছিল কফি হাউস গুলো, এরপর আস্তে আস্তে এটা হচ্ছে মডার্নাইজ হওয়া শুরু করে। তো ইউরোপে যাওয়ার পর ইউরোপিয়ান যে পাওয়ার, সেটা হচ্ছে এটার কমিউনিয়াল বা রিলিজিয়াস কন্টেক্সটে রিমুভ করে ফেলে, এবং এটাকে একটা রিডিফাইন করে বোটানিক্যাল সায়েন্স, মানে সায়েন্সের সাথে এটাকে কানেক্ট করে, এবং কলোনিয়াল যে ট্রেড গুলা, ট্রেডিং সিস্টেমটা কিভাবে এটাকে আরো বেশি প্রফিট জেনারেট করা যায় এবং এটাকে আরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানো যায়, সবকিছু হচ্ছে ইউরোপ থেকে এটার স্টার্টিংটা বলা যায়। তো এখানে একটা কথা বলা যায় যে 17th সেঞ্চুরিতে কলোনিয়াল নলেজ বিকাম সায়েন্টিফিক প্রপার্টি অ্যান্ড এথিক্যাল ট্রেড বিকাম হচ্ছে প্ল্যান্টেশন ক্যাপিটালিজম। তো মোটামুটি ইউরোপে ট্রান্সফরমেশনটা বলা যায় হচ্ছে ইউরোপ থেকে শুরু হচ্ছে, এরপর এটা গ্লোবাল কালচারাল একটা কমোডিটিতে পরিণত হয়। তো এই যে শিফটটা হলো, এটা কিন্তু এখন প্রেজেন্টেও আমরা দেখতে পারি। প্রেজেন্ট সময় আমরা দেখেছি যে কিভাবে প্রফিট, ব্র্যান্ডিং সবকিছু হচ্ছে এটা মোটামুটি কনসেন্ট্রেটেড হয়ে থাকে
ইউরোপ, নর্থ আমেরিকা এদিকটা কফি রিলেটেড সবকিছু। কিন্তু এখানে আবার কফির যে গ্রো বা সবকিছু সব হচ্ছে কলোনিয়াল স্টেটেই থাকে, কিন্তু এটার এক্সপ্যান্ডিং এভরিথিং হচ্ছে মোটামুটি বলা যায় ইউরোপ নর্থ আমেরিকাতে। তো এখান থেকে আমরা দেখতেছি কফি কালচার ইন্ডাস্ট্রিটা, যদিও এটা ইউরোপ থেকে শুরু হয়েছে, তবে এটা আরো ডিটেলস ইন ডিটেল কিন্তু সেই ইথিওপিয়া ইয়েমেন থেকে এসেছে। তো দ্যাটস অল ফ্রম মাই সাইড। দ্য নেক্সট মেম্বার উইল কন্টিনিউ। নেক্সট পার্ট। থ্যাংক ইউ। Thank you. Now, as my team's member one has continued, talked about how coffee has existed for centuries, which as a sacred technology, as a communal tool, and a guarded monopoly over the Islamic world. But the parts I'm about to discuss are centered around a more violent pivot in history. If we look if we dis- when we discuss when we will discuss my sections of the poster, we will no longer see a culture. We're going to see the birth of a commodity, because my sections revolve around the Dutch East India Company, or known at the time as VOC. And the moment they realized that true power wasn't in trading the beans, but it was owning the biology that produced it. We are looking at how the Dutch use science to steal a global monopoly, move the economic center of the world to the Indian Ocean, and invent the industrial coffee system that we know of today. So, if we focus on the top right section of the poster, we can call this as a crime scene, and this is the Great Caffeine Heist of 1696. Because over a century, the Ottoman Empire held a total monopoly of the coffee. They understood the value of this plant so well that they refused to export a single fertile seed outside. Every bean that has left the port of Yemen was boiled or roasted to protect germination, so that others could not reproduce this from scratch. And they treated biology as a state secret. But in 1696, the Dutch VOC broke this law. They didn't do it through trade, they did it through biopiracy. They successfully smuggled fertile seedlings out of Yemen, and to them, of course, and transported them across Indian Ocean to Batavia, which we now know as modern day Jakarta, to the island of Java. But a question might pop in your mind, that why does it matter? Because this wasn't just a horticulture experiment. This route you see on the map that my previous roommate has discussed represents a massive geological shift. Before this moment, Europe was dependent on Middle East for its caffeine. But moving the physical means of production to Indonesia, the Dutch cut the Arab world out of the equation entirely. They proved that if you can steal the seed, you can steal the market. Now, if we focus slightly onto the left side of the poster, we can see that it is titled as Knotted Garden, a lab, science used as weapons. Because theft was the only first step. To make these stolen seeds profitable, they needed the science. The image here shows the governance panels at Buitenzorg, or now known as Bogor, and more importantly, the botanical gardens are attached to it. We need to critically understand and see how these places like this function, because Buitenzorg wasn't just a garden for leisure or a palace for rich people. It was a biolab for the empire. The Dutch treated this colony as a experimental dish, because the stolen uh, Yemeni plants were adapted to the wet tropical soil of Indonesia. So in these gardens, the Dutch botanists engineered and modified the crop to ensure that it could survive mass production. Here I use a term called terraforming, because this was the scientific re-engineering of the Indonesian landscape. They didn't just plant the trees, they altered the biodiversity of an entire island to service European demand. This distinguishes the Dutch approach from the British approach, while the British were obsessed with classifying plants, but the Dutch here were definitely obsessed with optimizing it. Uh,
Here it can be compared to the Silicon Valley of the current to the 17th century. But in this case, it was just for biology. Now, moving on to the right side of the poster, we can see the cultuurstelsel, which in Dutch is means cultural system, cultivation system. Notice we can see that we can notice the scale in this picture because it is not just a garden crop anymore. This is the factory floor. The Dutch administration implemented a policy which is very ruthless in my opinion, where the the people, the farmers of the islands of Java were forced to dedicate 20% of their entire land to grow government-owned export crops like coffee. And this effectively turned the entire island of Java into a state-run plantation. It destroyed the subsistence farming, and farmers who grow coffee and farmers who grow livestock or plants to feed their families now were forced to feed the Amsterdam market. And this system illustrates the dark side of colonial science because it wasn't just about growing plants, it was about re engineering the human demographics and labor to serve the global market. The efficiency of these drying lands were paid by the local people, but they were the ones who was getting suffered. And if we go to the left part again, I've used a term called redefining Java, and the screenshot is taken from the Cambridge Dictionary, where Java is defined two ways. Because we have to discuss how the Dutch monopoly became so absolute that geography of the colony replaced the name of the product, the Java. By 18th century, Java had completely displaced Mocha as the global standard for coffee. And today, when we go to a cafe and we ask for a cup of Java, they usually think that we are just using the common term, or we think that, but we aren't. We are just citing history. This term that we use now, is a scar, it's a linguistic scar left behind by the Dutch VOC, and it is a proof that Dutch didn't just steal the market; they stole the very definition of the word. So putting all it, bringing it all together, we discussed how the Dutch transformed coffee from a guarded Arab secret into a global Dutch commodity through through these steps, and how they established a blueprint for the modern industrial agriculture, where they understood that owning the biology was more profitable than trading and owning the commodity, a blueprint which later the British followed regarding tea. That was all I have to say. Thank you. Assalamu alaikum, sir. Myself, Wasifa Wahid. My part of this presentation examines how British botanical science, especially through Kew Gardens, transformed coffee from a local cultural practice into a global imperial commodity. To begin, it is important to understand that Kew Gardens was not simply a public garden or a scientific institution. During the 19th century, it functioned as the central botanical hub of the British Empire. Plants from colonies across the world are collected and sent to Kew in London, where they are studied, classified, and then redistributed to other colonies. In this way, botanical science became closely tied to imperial power and economic control. Coffee is a clear example of this process. Originally, coffee was deeply embedded in local cultures, particularly in regions such as Ethiopia and Yemen. In these societies, coffee was not just grown for profit. It had social, culture, and ritual significance, and its cultivation relied on generation of indigenous knowledge. Farmers understood how to grow coffee alongside other crops in a way that protected the soil and reduced disease. However, once the British identified coffee as a valuable commercial crop, this local meaning began to disappear.
Coffee plants were taken from Ethiopia and Yemen and transported to Kew Gardens. Their British scientists studied and classified them using the Linnean system of taxonomy. Through this process, coffee was given the Latin name Coffea arabica. Although this appears to be a neutral scientific act, it had powerful consequences. By naming coffee in Latin, British scientists erased local names and ignored indigenous knowledge systems. Coffee was no longer seen as belonging to local communities. Instead, it became a scientific object under British authority. Once classified, coffee could be moved, grown, and sold across the empire with little recognition of the people who had cultivated it for centuries. Kew Garden then played a central role in redistributing coffee plants. From London, seedlings were sent to British colonies such as Ceylon, now Sri Lanka, and India. By deciding which colonies received valuable plant material, Kew helped Britain control global coffee production. This shows how botanical science directly supported imperial economic goals. The expansion of coffee cultivation in Ceylon during the 19th century was extremely rapid. By the late 18th, plantation covered approximately 250,000 acres of land. This expansion demanded on severe labor exploitation. Nearly 1 billion enslaved or cold laborers were involved in clearing land, planting coffee, and maintaining plantation. This demonstrates how scientific authority, land control, and labor exploitation work together within the British imperial system. British agriculture practice promoted monoculture, meaning that large areas are planted with only one type of coffee plant. From the colonial perspective, monoculture seemed efficient and profitable because it increased short-term production. However, it ignored indigenous polyculture system where multiple crops are grown together. These local systems were more diverse and more resistant to pests and disease. The weakness of British monoculture became clear in 1869 when coffee leaf rust appeared in Ceylon. Because plantations were generally uniform, the disease spread rapidly across the island. By 19, the coffee industry in Ceylon had completely collapsed. This collapse revealed that the so-called scientific farming methods imposed by the British are actually less sustainable than the indigenous system they had dismissed. The consequence of this botanical empire did not end with colonial rule. Even today, coffee is primarily grown in former colonies in Africa, Asia, Latin America. However, most of the profit go to corporations and consumers in Europe and North America also. Coffee farmers often have little control over prices, production, decision, or working condition while bearing the risk of disease, market instability, and climate changes. In conclusion, the British Botanical Empire did not merely change coffee production in the past through institutions like Kew Gardens. It helped create global system of inequality that will shape the coffee industry today. Botanical science was not neutral; it was deeply connected to empire, exploitation, and profit.
Understanding the history helps us see why inequalities in the global coffee trade persist and why questions of power, knowledge, and justice remain central to coffee production today. Thank you. That's all from my side. বিষয়- বিষয়বস্তু স্থাপন করা হয়েছে ইসলামী নেটওয়ার্ক কিভাবে ভারত মহাসাগর জুড়ে কফির বিস্তার ঘটায়। আমি আমার লেখার সম্পূর্ণ অংশ জুড়ে আলোচনা করার চেষ্টা করব মুসলিম ব্যবসায়ী, কফি হাউস, সাংস্কৃতিক বিনিময় এবং বর্তমান কফির প্রেক্ষাপট সম্পর্কে। এই ক্ষেত্রে আমি মূল যুক্তি স্থাপন করেছি ঔপনিবেশিক বিজ্ঞান ছাড়াই বাণিজ্যের মাধ্যমে কফির বিস্তার ঘটেছিল। এই ক্ষেত্রে প্রধান যুক্তি স্থাপন করা হয়েছে ইউরোপীয় শক্তিগুলো কফিকে উদ্ভিদ ছড়ি ও প্লান্টেশনের মাধ্যমে একচেটিয়া পণ্যে রূপ দেওয়ার বহু আগেই ইসলামী নেটওয়ার্কগুলো নৈতিক বাণিজ্য, সাংস্কৃতিক বিস্তার এবং সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চলে কফিকে বৈশ্বিক করে তুলেছিল। এই ঔপনিবেশিক পূর্ব বিশ্বায়ন ছিল বিবেক কেন্দ্রিক, স্বেচ্ছাভিত্তিক এবং যৌথ ধর্মীয় ও বাণিজ্যিক মূল্যবোধে প্রণীত। রাষ্ট্রীয় সহিংসতা বা বৈজ্ঞানিক নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল নয়। মুসলিম ব্যবসায়ী, হাজি ও আলেমরা প্রতিষ্ঠিত ভারত মহাসাগরীয় পথ ধরে কফি বীজ প্রস্তুত প্রণালী ও পান করার রীতি বহন করে নিয়ে যান, যার মাধ্যমে ইথিওপিয়া, ইয়েমেন কেন্দ্রিক একটি স্থানীয় পণ্য কফি একটি ব্যাপকভাবে ভাগাভাগি করা সাংস্কৃতিক উপাদানে পরিণত হয়। এখন স্যার বর্তমানে আমি আলোচনা করব কফির বিস্তারে মুসলিম ব্যবসায়ীদের ভূমিকা। ইয়েমেন, আফ্রিকা অঞ্চল এবং আরব উপদ্বীপের মুসলিম ব্যবসায়ীরা কফির প্রাথমিক বিস্তারের প্রধান মাধ্যম ছিলেন। পূর্ব আফ্রিকা, লাল সাগর, পারস্য মহাসাগর, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করা ভারত মহাসাগরীয় বাণিজ্য বিস্তার ব্যবস্থার ভিতরে কাজ করে তারা মশলা, বস্ত্র, সুগন্ধি দ্রব্য ও দাসের মতো অন্যান্য পণ্যের সাথে কফি পরিবহন করতেন। 1500 শতকের মধ্যেই মাখো বন্দরের মতো ইয়েমেনি বন্দরগুলো কফি রপ্তানির প্রধান কেন্দ্র হয়ে ওঠে। ব্যবসায়ীরা বর্ষা মৌসুমের বাতাস অনুসরণ করে এডেন ও মাখো থেকে গুজরাট, মালাবার ও মালদ্বীপের বন্দরের মতো নিয়মিত নৌপথ স্থাপন করেন। পরবর্তী ইউরোপীয় কোম্পানিগুলোর মতো সশস্ত্র নৌবহর বা একচেটিয়া চ্যাটারের উপর নির্ভর না করে এ বাণিজ্য পরিচালিত হতো ইসলামী বাণিজ্য আইনের মাধ্যমে, যেখানে ন্যায্য লেনদেন, চুক্তি, সুনাম এবং বিশ্বাস ও আত্মীয়তা ভিত্তিক সম্পর্কই ছিল মুখ্য। এখন আমি আলোচনা করব তীর্থযাত্রা ও সুফি নেটওয়ার্ক সম্পর্কে। বৈশ্বিক হজ তীর্থযাত্রা কফির বিস্তারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উত্তর আফ্রিকা, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়া হতে আগত হাজিরা ইয়েমেন ও পবিত্র নগরীগুলোতে কফির সঙ্গে পরিচিত হন। ইয়েমেনে কফির ধর্মীয় ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সুফি সাধকরা। বিশেষত তারা ওই অঞ্চলে যেতেন ধর্ম চর্চার জন্য, মানুষকে জ্ঞান দেওয়ার জন্য। হজ শেষে ফিরে যাওয়া হাজিরা কফি বীজ ও প্রস্তুত প্রণালীর জ্ঞান ইস্তাম্বুল, দামেস্কে ও দিল্লির মতো দরবার ও মসজিদে ছড়িয়ে দেন। এ পবিত্র চলাচল কফির বিস্তারকে মুনাফা ভিত্তিক লাভের বদলে আধ্যাত্মিক বৈধতার সঙ্গে যুক্ত করে কফিকে ভোগপূর্ণ নয় বরং ধর্মীয় ও সামাজিক জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন। সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র হিসেবে কফি হাউস। 1500 শতকের মাঝামাঝি সময়ে ইয়েমেনের প্রধান জনসাধারণের মধ্যে কফি হাউস গড়ে ওঠে, যা দ্রুত মক্কা, মদিনা, কায়রো ও দামেস্ক এবং 1554 সালের মধ্যে ইস্তাম্বুলে ছড়িয়ে পড়ে। এসব প্রতিষ্ঠান কফির সাংস্কৃতিক বিশ্বায়নের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে। কফি হাউস ছিল সমতা ভিত্তিক সামাজিক পরিসর, যেখানে আলেমরা, ব্যবসায়ীরা, কবিরা এবং কারিগর, সরকারি কর্মচারী সবাই আলোচনা করতেন। এই কফি হাউসটা মূলত ছিল জাতিগত এবং শ্রেণীগত বৈষম্য অতিক্রম করে মত বিনিময় সভার প্রধান মাধ্যম। পরবর্তী ইউরোপীয় কফিগুলো যেখানে কফিকে পণ্যে রূপান্তরিত করে সেখানে
ইসলামী আমলে কফির মূল লক্ষ্য ছিল আলোচনাকে টিকিয়ে রাখা, অতিরিক্ত মুনাফা সৃষ্টি নয়। নৈতিক এবং বিবেক কেন্দ্রিক মূল বিশ্বায়ন। ইসলামী বাণিজ্য নেটওয়ার্ক কফিকে বিস্তার করে উদ্ভিদ উদ্ভিদ উদ্যান এবং গুপ্তচর ভিত্তিক বা জোরপূর্বক শ্রমের মাধ্যমে নয়, বরং কফি চাষে একচেটিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করেনি। কফি চাষের জ্ঞান ইয়েমেনে সীমাবদ্ধ থাকলেও চাষ পান করার রীতি এবং সংস্কৃতি বিভিন্ন সমাজে পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। এ ব্যবস্থা ছিল দৃঢ় ও অভিযোজন অক্ষম, এমনকি রাজনৈতিক ভয়ের কারণে উসমানীয় শাসকদের কফি হাউস নিষিদ্ধ করার চেষ্টাও ওই সময় ব্যর্থ হয়। এই ঔপনিবেশিক পূর্ব মডেলটি পরবর্তীতে ইউরোপীয় হস্তক্ষেপের সম্পূর্ণ বিপরীত, যেখানে ইসলামী নেটওয়ার্ক বিনিময় ও যৌথ অর্থবোধের মাধ্যমে কফিকে বৈশ্বিক করেছিল। সেখানে সেখানে ডাচ এবং ব্রিটিশ শক্তি কফির জীব বৈজ্ঞানিক পুনরুৎপাদন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। বর্তমান উত্তরাধিকার। ইসলামী কফি নেটওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠা সাংস্কৃতিক প্রাণবন্ততা আজও বিশ্বে কফিকে সংস্কৃতিতে বিদ্যমান। তুর্কি কফির আচার থেকে শুরু করে দক্ষিণ ভারতের ফিল্টার কফি পর্যন্ত। তবে ঔপনিবেশিক উদ্ভিদ বিজ্ঞান এ উত্তরাধিকারকে ছাপিয়ে গেছে। আজকে কফির বাণিজ্য পথ এখনো ঔপনিবেশিক ভৌগোলিক কাঠামোর প্রতিফলন বহন করে, আর ইসলামিক বিস্তারের নৈতিক এবং সাম্প্রদায়িক কেন্দ্রিক মডেল প্রধান বয়ান থেকে মুছে গেছে। বৈশ্বিক কফি মূল্য শৃঙ্খলে যে অসমতা, তা ইসলামী যুগের বিনিময়ে বিস্তারের ফল নয়, বরং ইউরোপীয় ঔপনিবেশিক বিজ্ঞানের মাধ্যমে আরোপিত সহিংস বিচ্ছেদের পরিণতি। ধন্যবাদ স্যার। Assalamu alaikum. I am Tahia Zaman. Today I will discuss how colonial plantation economies relied on forced labor systems to transform crops like coffee and tea into global commodities. While botanical science made large-scale cultivation possible, it was a system of labor exploitation, especially forced cultivation in indentured labor and corvée labor that sustained colonial profits. Firstly, let us look at forced cultivation. Particularly under Dutch colonial rule in Java, through the cultivation system, local farmers were legally required to devote a portion of their land to grow export crops such as coffee and tea for the colonial government. They had no choice over what they grew, how much they produced, or the prices they received. Failure to meet targets of the government often resulted in punishment or imprisonment. Most critically, land that once had been used for food crops like rice was redirected toward coffee production. This led to local food shortage. The second system, corvée labor, it required colonized populations to perform unpaid work for the colonial state. This labor was used to clear forests, building roads and railways, and transport the coffee and tea from farms to the port. It was enforced through colonial law. People could not refuse. It disrupted local livelihoods by removing people from their farms during crucial agricultural seasons. The constant threat of punishment, fines, imprisonment, or physical violence ensured this. Thirdly, after the formal abolition of slavery, colonial powers, especially the British, turned to indentured labor. Sometimes it was known as the coolie system. This system recruited workers mainly from India to the places like Sri Lanka, Malaya, and Fiji. Although indenture was presented as contractual wage labor, in reality it was not. Workers were often misled about wages and conditions. This movement
this movement was their movement was restricted, and their wages were minimal. And debt frequently trapped them into renewing the contracts. In their entire family became tied to plantations for generations. Violence was further solidified by the Kankani system in Ceylon, where hiring agents offered pay that kept people in debt loops. Now, environmental transformation was a central outcome of this plantation system. British and Dutch colonial powers fundamentally reshaped landscapes to support large-scale cultivation of export crops such as coffee and tea. One of the most visible transformations was the deforestation. Forests were cleared to make room for plantations and to build roads, railways. It disrupted the ecosystems, reduced biodiversity, and altered local climates. Tree removal increased soil erosion on hillsides, particularly in coffee-producing highlands. Water systems were also affected. Um, uh, as plantation, irrigation, and drainage projects changed natural water flows, over time, monoculture plantations became highly susceptible to plant diseases and pests, such as coffee leaf rust, which spread rapidly. These outbreaks often led to further environmental exploitations. Lastly, about a colonial discipline, time itself became a tool. Workdays were strictly regulated, with bells, overseers, and schedules dictating dictating when labor began and ended. Workers' movement was restricted through pass systems, contracts, and physical boundaries, preventing them from leaving plantations without permissions. Punishments such as fines, imprisonment, wage reductions, and physical violence were used to enforce compliance. These measures transformed plantations into highly controlled spaces. Colonial discipline was also deeply racialized and hierarchical. Like European planters and the administrations occupied positions of authority, while colonized populations were categorized as laboring bodies. Together, these processes revealed that colonial botany was not a natural science, mm, but a powerful tool of empire mm, that mm, that embedding inequality into global commodity systems whose social and environmental legacies continue to shape the modern world. So that's all from my side. Thank you. Hello everyone. Today I want to tell you a story about the coffee, but it's not the story you think it is. আমরা যখন সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে যখন কোন একটা কফি টাইমে যখন আমরা যাই তখন হচ্ছে আমরা দেখি যে there was a trademark and franchises and national heritage, but it's marketed also a authentic Asian coffee culture, but the local alternative to the Starbucks down to the street. কেন? কারণ হচ্ছে ওরা দাবি করে যে এখানে অ্যাকচুয়ালি দ্য অথেন্টিক কফির কালচারটা পাওয়া যায়, বাট এখানে একটা হার্শ ট্রুথ আছে. Basically, both the coffee and the Starbucks latte comes from the same colonialism and plantation system. The coffeeism isn't resistance to the colonialism. It's one of the most successful product. Actually, ওরা তখন যে প্ল্যানগুলো করেছিল প্রত্যেকটা প্ল্যানের পিছনে একটা করে স্টোরি আছে, and এই প্রত্যেকটা প্ল্যানের পিছনে একটা করে প্রোডাক্ট ওরা দাঁড়া করে দিছে. আমরা আজকে আমার প্রেজেন্টেশনে আমরা এটাই দেখব যে হাউ কফি রিশেপড ইউরোপিয়ান সোসাইটি থ্রু আ কলোনিয়াল এক্সট্রাকশন. ওকে, সো লেটস স্টার্ট ইন দ্য 17th সেঞ্চুরি. যখন লন্ডন, প্যারিস এবং আমস্টারডামে এই কফির বেভারেজটা হিসেবে চালু হয় আর কি. সো তখন এটা শুধুমাত্র একটা ড্রিঙ্কিং বেভারেজে ছিল না, এটা বেসিক্যালি রিঅর্গানাইজেশন অফ আ সোশ্যাল লাইফ.
সো বেসিক্যালি আমরা যদি একদম লেফট সাইডের কর্নারের পোস্টারের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে কফি হাউসেস গুলা অ্যাকচুয়ালি পেনি ইউনিভার্সিটিজ এর মতো, কারণ এটা এমন একটা পাবলিক স্পেস ছিল যেখানে হচ্ছে যারা এক কাপ কফি এফোর্ড করতে পারতো ওরা হচ্ছে তোমার যে কোনো কনভারসেশনে, যে কোনো ডিবেটে, যে কোনো রেভলিউশনারি যে এক্সচেঞ্জ গুলা তারা করতো আর কি, বা আমরা যেটাকে বিপ্লবী বলে থাকি, তো ওরা তখন ওরা হচ্ছে ওখানে খুব ইজিলি ওরা সেখানে ঢুকে যেত এবং নিজেদের মতামত তারা প্রকাশ করতে পারতো। এটা এতটাই একটা পাবলিক স্পেস ছিল, ঠিক আছে। লেডন্স অফ লন্ডনে তো বেসিক্যালি কফি হাউসটা শুরু হয়, এন্ড দ্য লন্ডন স্টক এক্সচেঞ্জ অরিজিনেটেড ইন কফি হাউস ট্রেডিং। বেসিক্যালি ওরা হচ্ছে এই কফি হাউসের ট্রেডিংটা তখন শুরু করে, ফার্স্ট ইয়ার শুরু হয় লন্ডনে। দ্য পাবলিক স্ফেয়ার, দ্যাট ফিলোসফার, বেসিক্যালি ওনার নাম হচ্ছে জার্গন হাবারমাস, উনি এই প্রথম এই জিনিসটাকে ডিসক্রাইব করে আর কি। বাট এখানে একটা irony আছে, বেসিক্যালি দ্য এনলাইটেনমেন্ট ইন্টেলেকচুয়াল ওয়ার ডিবেটিং লিবার্টি, ইকুয়ালিটি এন্ড রিজন ওভার কফি প্রডিউসড বাই এনস্লেভড আমেরিকানস। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছিল যে এনলাইটেনমেন্টটা অ্যাকচুয়ালি তখন কিভাবে আসছে, ওরা মনে করতো যে তোমার ইকুয়ালিটি বা লিবার্টির মাধ্যমে এই প্রত্যেকটা জিনিস যে কফির মাধ্যমে ওরা জিনিস শুরু করতো আর কি। যেমন যে কোনো আলোচনা বা যে কোনো হচ্ছে সমালোচনা তারা করতো, তারা হচ্ছে কফি পানের মাধ্যমে জিনিসটা করে থাকতো। এন্ড ক্যারিবিয়ানদের চুরি করা যে একটা ধরো জমি ছিল, সো বেসিক্যালি এখানে আফ্রিকানদের দ্বারা জিনিসটা হয়ে থাকতো। সো লয়েডস কফি হাউসরা করতো কি, তারা বিমান যুক্তিগুলো করেছিল এবং দাস বা স্লেভ যে জাহাজগুলো থাকতো ওগুলো হচ্ছে তারা তখন সেখান থেকে কফি সরবরাহ করতো আর কি, ঠিক আছে। এটা নেহায়তে একটা হিপোক্রেসি ছাড়া কিছুই না, ইটস দ্য কনস্টিটিউটিভ কন্ট্রাডিকশন অফ কলোনিয়াল মডার্নিটি। সো বেসিক্যালি কলোনিয়ালদের এখানেও একটা চাল ছিল আর কি, ওরা সবকিছুর পিছনে একটা করে সুন্দর প্ল্যান সাজা রাখতো, অ্যান্ড দ্য মোস্ট হিপোক্রেট ছিল তারাই বেসিক্যালি এভাবে। ওকে, সেকেন্ড পয়েন্টে আমরা দেখবো যে আমরা যদি কফি অ্যাজ দ্য ফার্স্ট মডার্ন কনজিউমার গুড, এটা কেন হয় কি। সো বেসিক্যালি কফি রিকোয়ার্ড দ্য ডেইলি পারচেজ, ইটস অ্যাডিকটিভ, ক্রিয়েটিং হ্যাবিট ফরমেশন। আমাদের অনেকের এটা হ্যাবিট বা হচ্ছে আমাদের অ্যাডিকশনের মতো। সো মোস্টলি ইম্পর্টেন্ট কি যে 17th সেঞ্চুরির দিকে কফি ফেল্ট এসেন্সিয়াল টু ইউরোপিয়ান ডেইলি লাইফ। সো দিস ইজ হোয়াট আই কল দ্য ন্যাচারালাইজেশন অফ কলোনিয়াল ডিপেন্ডেন্স। তো এখান থেকে হচ্ছে প্রথম ডিপেন্ডিং জিনিসটা শুরু হয়। Coffee became so embedded in European culture that people forgot they are drinking product of empire. So ওরা যে একটা এম্পায়ারের প্রোডাক্ট ইউজ করছে এটা অ্যাকচুয়ালি ওরা ভুলে গেছে। দ্য কফি হাউস বিকেম দ্য সিম্বল অফ সিভিলাইজেশন অ্যান্ড মডার্নিটি ইটসেলফ। তো আস্তে আস্তে জিনিসটা কি যে সভ্যতার আধুনিকতার একটা প্রতীক হয়ে ওঠে যে কফি হাউস, মানে যারা কফি খায় তারা অ্যাকচুয়ালি বলা হতো তারা দ্য মোস্ট সিভিলাইজড পিপল। দ্য নেক্সট পার্ট হচ্ছে দ্য, আমরা যদি ইয়ার দিকে তাকাই যে কপি অ্যান্ড কপি সি, তো বেসিক্যালি জিনিসটা একটা বুমেরাংয়ের মতো। সো সিঙ্গাপুর অ্যান্ড তোমার মালয়েশিয়াতে যে পেনি ইউনিভার্সিটি গুলো যা চালু হয়েছিল, সেখানে হচ্ছে এক্সক্লুসিভ স্পেসেস এন্ড মেইনটেইন রেশিয়াল বাউন্ডারিজ ওয়্যার ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটরস কুড রিক্রিয়েট metropolitan culture and distinguish themselves from the colonies population. So the Hyannis immigrants ওরা কি করে, তো ওরা হচ্ছে যে এই ডোমেস্টিক সার্ভেন্ট এন্ড কুক ইজ ব্রিটিশ হাউসহোল্ডস অকুপাইড ইন লিমিটেড পজিশন, ওরা হচ্ছে এখানে কাজ করতো আর কি বেসিক্যালি। এন্ড আমরা যদি এই ছবিটার দিকে তাকাই যে কপি অ্যান্ড কপি সি, বেসিক্যালি এই ড্রিঙ্কের তাকাই যে কফি বিনস আর রোস্টেড উইথ মার্গারিন, বাটার অ্যান্ড সুগার, প্রডিউসিং আ ডার্ক ক্যারামেল ফ্লেভার আটারলি আনলাইক ইউরোপিয়ান এসপ্রেসো। সো আমরা এখন তো অনেকেই এসপ্রেসো, তারপর হচ্ছে লাটে অ্যান্ড ক্যাপুচিনো এগুলো খেয়ে আসতেছি, বাট এগুলো হচ্ছে কপি অ্যান্ড কপি সি, এখানে ফার্স্টে হচ্ছে শুরু হয় এভাবে। বাট এখানে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, একটা ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, দেন হচ্ছে একটা সোশ্যাল ফাংশনের ভ্যারাইটি, আর হচ্ছে বেভারেজ ইনোভেশনের ভ্যারাইটি। বেসিক্যালি যেমন কপি অ্যান্ড লাইক লাটে অ্যান্ড হচ্ছে ক্যাপাচিনো, both are not same. So espresso and cappuccino both are not same. So basically এই beverage চেঞ্জটা এখান থেকেই শুরু হয় তখন থেকে। The next part হচ্ছে coffee in global consumption culture. Basically unlike the segregated colonial clubs or male exclusive European coffee houses, coffeeism became the inter-ethnic meeting grounds. Basically এটা কি হয় যে এখানে women men সবাই একসাথে এসে বসতেছে, তো কথাবার্তা বলতেছে। তো বেসিক্যালি তারা অনেক প্ল্যানস এখানে করতো, অনেক নিউ ইনোভেশন আইডিয়া গুলো এখান থেকে বের হতো আর কি। সো বেসিক্যালি ওরা বলা হতে হবে যে দ্য ইন্টিগ্রেটেড হকার ফুড ট্রান্সফর্মিং ফ্রম জাস্ট আ বেভারেজ এস্টাবলিশমেন্ট ইনটু আ হলিস্টিক সোশ্যাল ইনস্টিটিউশন। সো বেসিক্যালি এই কপিটাইজমের মাধ্যমেই নতুন নতুন ডেমোক্রেসি তারা চালু করতো আর কি। দেন দ্য নেক্সট পার্ট হচ্ছে
দ্য সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া। আমি প্রথমেই তো বললাম যে বেসিক্যালি 17th সেঞ্চুরি থেকে সিঙ্গাপুর আর মালয়েশিয়াতেই প্রথম কপিরাইটিজমটা শুরু হয়। সো সিঙ্গাপুর মালয়েশিয়াতে যদি আমরা এখন দিকে তাকাই, সো বেসিক্যালি কপিরাইটিজম ট্রেডমার্ক, ফ্র্যাঞ্চাইজড and protected as heritage, as I said. So today Singapore and Malaysia protect copyrightism culture as intangible heritage, but ওরা এখনো দাবি করে যে ইটস অথেন্টিক এশিয়ান কফি কালচার ওদের থেকে স্টার্ট হয়। দিস ক্রিয়েটস আ পাওয়ারফুল ন্যারেটিভ দ্য কপিরাইটিজম অ্যাজ ইন্ডিজিনাস ট্রেডিশন ডিফেন্ডিং এগেইনস্ট দ্য কালচারাল হোমোজেনাইজেশন। ওকে, সো আমরা যদি এভাবে বলতে থাকি যে সিঙ্গাপুর আর মালয়েশিয়া প্রডিউস নো কফি হোয়াটসোএভার, দ্য সাপ্লাই চেইনস ফিডিং কপিরাইটিজম টু দ্য ডিরেক্ট ডিসেন্ডেন্টস অফ ইম্পেরিয়াল কমিউনিটি নেটওয়ার্ক। সো আমি যদি শেষ করার আগে একটা জিনিস জানতে চাই যে হু বেনিফিটস ফ্রম দ্য হেরিটেজ নেরেটিভ। তো এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে খুবই আইরনিক্যাল কোয়েশ্চেনটা, যে অ্যাকচুয়ালি আদৌ কি যে এই জিনিসটা ওরা যে হেরিটেজ দাবি করে এটাকে আদৌ এটা করে, বাট হোয়াট গেটস ইরেস্ট? So basically the violence that created plantation system, the ongoing economic extraction, the fact of national pride, the built on infrastructure designed for the subordination. So by concluding, the copyrightism isn't just about coffee, it's about how empire colonizes not just land and labor, but imagination itself, making us love, defend and take pride the very system built on historically subordination. Thank you. Thanks. Hello everyone, my name is Saddad Hossein Sifat. ওয়েল, আপনারা এতক্ষণ শুনেছেন কফি কীভাবে কলোনাইজ করা হয়েছে, বাট মডার্ন ডেতে এটা কীভাবে ইফেক্ট করতেছে। যেমন দেখবেন অ্যামস্টারডামের যে বোটানিক্যাল গার্ডেন্স আছে, হর্টাস বোটানিকাস বা কিউ গার্ডেন যেগুলো আছে, এখানে কিন্তু কফি নিয়ে অনেক রিসার্চ করা হচ্ছে, এক্সপেরিমেন্টস করা হচ্ছে। অ্যান্ড এগুলো এক্সপেরিমেন্টসের রেজাল্টস কিন্তু কলোনিয়াল টেরিটরিরা নিজেদের মধ্যেই রাখতেছে। ওরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স ছিল বিকজ ওরা আগে থেকে এগুলো নিয়ে কাজ করতে পারছে। সো এইসব রিসার্চ পেপার যখন বের করছে, মানুষ বিশ্বাস করছে এইসব সায়েন্টিস্টরাই রাইট। অ্যাডভার্টাইজ করলে দেখেন না যে 90% ফ্রেশ বা এগুলো, মানুষ এদেরকে বিশ্বাস করে। ইট ক্রিয়েটেড এ ইথস। সো যখন আফ্রিকা বা সাউদার্ন পার্ট যারা অ্যাকচুয়ালি কফিগুলা ফার্ম করে, তারা যদি কফি কোম্পানি বানায়ও, এটা কিন্তু বেশি সেল করবে না, বিকজ ইটস নট সায়েন্স বেসড। সায়েন্সের ব্যাকআপ নেই তাদের কাছে। ব্যাকআপগুলো আছে কাদের কাছে? ইউরোপিয়ান, ওদের কাছে। সো ইউরোপিয়ানরা বলছে আমাদের কাছে আমরা টেকনোলজি আছে, তোমার কাছে এগুলো র ম্যাটেরিয়ালস আছে, সো লেটস ডু এ বিজনেস। তো এইভাবে আর কি ওরা বিজনেস করছে, নিজেরা লাভ করতেছে। ইভেন দো ওরা লাভ করতেছে বিকজ ওদের প্রেডিসেসররা আর কি গ্রাউন্ড ওয়ার্ক ক্রিয়েট করে চলে গেছে। এরকম একটা প্রবলেম হয়েছিল ইথিওপিয়া অ্যান্ড কি স্টারবাক্সের মাঝখানে রিগার্ডিং যে সিদামু অ্যান্ড হারার। এখানে স্টারবাক্স ক্লেম করছে যে এটা তো ভাই জেনেরিক ডিসক্রিপটরস, তুমি এটা আর কি ট্রেডমার্ক করতে পারবা না। ইথিওপিয়া বলছে এটা তো আমাদের প্রোডাক্ট, কেন পারবো না? এটা নিয়ে ঝামেলা হয়েছিল। ইভেন তো ইথিওপিয়া পরে জিততে পারছে, বাট দে হ্যাড টু গো থ্রু এ লট। রিজন কি? বিকজ কলোনাইজাররা আগে করে গেছে এগুলা, ওরা আগে করছে বলেই ওরা জাস্ট একটা অজুহাত পাইছে এখন অনেক কিছু বলার। ওকে ফাইন, যখন কলোনাইজাররা যখন কফি নিয়ে এত কাজ করছে, আফ্রিকান স্লেভ বা এশিয়ান মাইনরিটি এদেরকে দিয়ে কাজ করাইছে, ওদেরকে কিন্তু কিছু দেয় নাই খাবার, মানে অনেক অভাবে রাখছে। অ্যান্ড ওদের জন্য একটা ন্যারো লাইন ক্রিয়েট করে গেছে যে তোমরা ইকোনমিক্যালি এগুলোই করবা। এই যে দেখেন, তোমরা ইকোনমিক্যালি এগুলোই করতে পারবা। সো ওরা এখনও এগুলো করে। ওদের কাছে মেজর কাজ হচ্ছে কিন্তু ওদের কফি প্রডিউস করা। অন্যান্যগুলোও ফার্ম করে, বাট মেজরলি এটাই করে। অ্যান্ড যখন এটা করে, ওদের কাছে আর অপশনস কোথায়? যেমন ইথিওপিয়া, হন্ডুরাস, রোয়ান্ডা এগুলোতে কিন্তু ওরা অনেক কষ্ট করে কাজ করে। অ্যান্ড দেখবেন নিউ ইয়র্কে এক কাপ কফির দাম কত? কয়েক ডলার্স, ইভেন $10-20 এরকম আছে। বাট এটা যারা প্রডিউস করছে ওরা কত পাইতেছে? বেয়ারলি কয়েক সেন্টস। সো এটা একটা প্রবলেম। এটাকে একটা রিসার্চার ছিল, সেই ডাইরন আর পন্টে, এরা এটাকে কফি প্যারাডক্স বলে। বিকজ যেখানে কফি বুম হচ্ছে, যেমন ধরেন
ইউরোপিয়ান একটা কান্ট্রি, কফি যদি অনেক বুম হয়, ওরা কিন্তু অনেক লাভ করতেছে, বাট যাদের কাছ থেকে আসতেছে, যে সাউদার্ন কান্ট্রি থেকে আসতেছে, ওরা অনেক লস করতেছে। লস ইজ রিলেটিভ লস, ওরা অনেক কষ্ট করতেছে, বাট লাভ হইতেছে না স্যার তার অনুযায়ী কিছু। বল ঠিক আছে, নাও দেখেন যে ডিস্ট্রিবিউশন যেগুলো হয়েছে, ইউরোপে যেমন ডিস্ট্রিবিউশন হয়, মানে সরি কলোনাইজাররা যখন ডিস্ট্রিবিউট করতো ইউরোপের মেইন কান্ট্রিগুলোতে করতো, এখান থেকেই কিন্তু নেসলে, তারপর জেডি, পিট, স্টারবাকস এগুলো আসছে। বিকজ ডিস্ট্রিবিউটররা মেইন ওইখানেই ছিল, ওদের কাছে মেইন সব কন্ট্রাক্টস, মেইন লাইন্স, ওরাই সব স্ট্যান্ডার্ড সেট করে গেছে যে এরকমই কফি হইতে হয়, প্রোডাকশন এইভাবেই হয়। সো খুব কম অ্যামাউন্ট অফ কর্পোরেশনই কিন্তু সব হ্যান্ডেল করতো, ম্যানেজিং, প্রসেসিং। নাও ফার্মাররা এত কষ্ট করতেছে, অনেক রিস্ক নিচ্ছে, কিন্তু ফার্মার যে কষ্ট করতেছে এটার লাভ কি হইতেছে? লাভ ওরা পাচ্ছে, ইউরোপিয়ানরা। কেন? বিকজ মার্কেট ফ্লাকচুয়েট হইলে সবচেয়ে বেশি প্রবলেম কার হবে? যারা কষ্ট করতেছে, ওরা কিন্তু সেম কষ্টই করতেছে, বাট ওদের লস। ইউরোপিয়ানরা বেশি কষ্ট করতেছে, ওরা জাস্ট আনতেছে আর পাঠাইতেছে। দেয়ার্স দ্যাট। দেন যে মেজর কর্পোরেশনরা আছে, ওরা আর কি নিজেদের মতো অনেক রুলস বানাইছে। যেমন ওরা কিন্তু অনেক ভালো জিনিস প্রিচ করে যে এই ভাই আমরা অনেক এথিক্যাল, আমরা অনেক মোরাল, অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা মেনটেন করি, কিন্তু অ্যাকচুয়ালি করে না। দেখবেন পিছিয়ে কিন্তু ওরা ঠিকই এই সেম প্রাইসিংয়ে বেচতেছে, সেম কম দামে কিনতেছে, বেশি দামে বেচতেছে, ওরা লাভ করতেছে। এরকমই চলতেছে আর কি। সো কফি কালচার কিন্তু আরেকটা জিনিসও করছে, যখন কলোনাইজাররা যখন কলোনাইজ করা শুরু করছে, ইথিওপিয়া, ইয়েমেন, ওইখানে একটা কফি কালচার চলতেছিল। যেমন কফির মেইন কালচার যেটা ছিল যে বাইরের কেউ বাসায় আসলে, ধরেন সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য আমরা কফি খাবো, বা হসপিটালিটির জন্য কফি খাবো, এগুলোর জন্য। এখন কি হয়েছে? এখন একটা ওয়েস্টার্ন অ্যাস্থেটিক। সো এখন মানুষরা আর কি কফি খায় একটা ফ্যাশন, অনেক জায়গায়, মানে ফ্যাশন অ্যাকচুয়ালি না, বাট এটা একটা ক্লাস জিনিস। একটা ইয়াপি কালচার আছে, ওরা মনে করে কফি একটা ক্লাসি জিনিস, হায়ার লেভেল কফি খাওয়া মানে তুমি বেশি ক্লাসি, লোয়ার লেভেল কফি খাওয়া মানে তুমি কম ক্লাসি, এরকম সিস্টেম। নট জাস্ট দ্যাট, এখন এই প্রবলেমগুলো দূর করার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছিল, ফেয়ার ট্রেড। এই ফেয়ার ট্রেড সিস্টেমে আর কি আপনাকে একটা সার্টিফিকেশন দেওয়া হবে, যাতে আপনি মানে ইউ আর পার্ট অফ দ্য গ্রুপ। এখানে আপনি যে কাজ করতে পারবেন, আর আপনার জন্য অনেক সুবিধা থাকবে। লাইক আপনাকে একটু টাকা বেশি দেওয়া হবে, আপনার দিকে খেয়াল রাখা হবে, আপনাকে ট্রেনিং দেওয়া হবে, এরকম অনেক কিছু। বাট ঠিক আছে, এটা কি কাজ করছে? অ্যাবসলিউটলি নট। ফেয়ার ট্রেডে যে বানানো হয়েছিল, এই সার্টিফিকেশন নেওয়ার জন্য কিছু টাকা দিতে হইতো, ফার্মারদের কাছে এত টাকা ছিল না। যারা দিতে পারছে, যারা রিলেটিভলি ওয়েল অফ, ওদের জন্য লাগতো না এটা। লাইক মোস্টলি জিনিসটা কাজই করে নেই, গরিবরা এমনি কিনতেও পারতো না, আর যারা গরিব না ওদের তো এমনি চলতেছে। সো এটা বেশি ইফেক্টিভ হয় নাই। আর কি করা যায়? আর আছে একটা জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে এটা অ্যাকচুয়ালি কাজ করছে, বিকজ কলোনিয়ালাইজাররা মেইনলি কী করতো, আপনার প্রপার্টি যেটা হাতে নিত, তার প্রপার্টি হাতে নিয়ে বলতো আমরা আগে করছি, অ্যান্ড ওর জন্য তার পরের জেনারেশনে যারা আসছে ওরা বলতো যে আমার বাবা এটা করছে, সো আমি এটা পাই। এই জিনিসটা দূর করার জন্যই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কাজ করছে। ওরা বলছে আপনার জায়গায় যদি কোনো কিছু করা হয়, তার ইন্টেলেকচুয়াল রাইটস টোটালি আপনার কাছে। ভালো জিনিস। তো ইন্ডিয়াতে এরকম একটা ঝামেলা হয়েছিল দার্জিলিং টি নিয়ে, ওরা আর কি ফাইট করে জিততে পারছে। এটা অনেক বড় একটা আইডিয়াল ছিল অনেকের জন্যই। ইন্দোনেশিয়াতে যেমন দেখবেন গায়ো বা তাহারো বা কিন্তামানি, এরকম অনেক কফি টাইপ ছিল, সেগুলো ওরা কিন্তু নিজেদের করতে পারছে, ট্রেডমার্ক দিতে পারছে নিজেদের, বিকজ ওদের এখানেই কিন্তু বানানো হচ্ছে জিনিসগুলো। এরকমই যে
আপনি নিজের জন্য বানান, তাহলে আপনি বানাইতেছেন, সো অন্যের কাছে কেন রাইট থাকবে আপনারটা নেওয়ার? এটাই আর কি জিআই করে গেছে। সো এখানে কলোনাইজাররা একটু কষ্ট পাইতেছে, ওরা নিতে পারতেছে না, এভাবেই আর কি একটু মানে কলোনাইজেশনটাকে ডিকলোনাইজ করার ট্রাই করা হইতেছে রিসেন্টলি। বেশি দিন হয় না, এটা 20 বছর 30 বছর ধরে চলতেছে। এর আগে ঠিকই এরকম চলতো। দ্যাটস বাট ইট, সি ইউ।